আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে, যেটা ক্লাস 9 জিওগ্রাফি। আচ্ছা, এর আগের ভিডিওতে জিওগ্রাফি ক্লাস 9 এর পার্ট 1 এবং পার্ট 2 হয়েছে। পার্ট 1 এর সাজেশন ফার্স্ট ইউনিট পরীক্ষার ক্ষেত্রে 5 মার্কের, যেটা পার্ট 1 এ আছে, যেটা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি। আর পার্ট 2 যেটা হলো 3 মার্কের সাজেশন আমি তুলে ধরেছিলাম। তোমরা যারা দেখোনি দেখে নিতে পারো, ওটাও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। এটা আমাদের ক্লাস 9 এর জিওগ্রাফি পার্ট 3। এটা হলো 1 মার্কের প্রশ্ন। দেখো, এখানে আমি 1 মার্কের খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন তুলে ধরেছি। এখানে বেশ মোটামুটি 70 থেকে 80টা প্রশ্ন হবে, যেটা তোমাদের ফার্স্ট ইউনিট পরীক্ষার ক্ষেত্রে ভূগোল, যেটা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন কিছুদিন পরেই যেটা তোমাদের পরীক্ষা হবে, এই পরীক্ষার 1 মার্কের আমি বেশ কিছু প্রশ্ন তুলে ধরেছি, যে প্রশ্নগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলি মুখস্থ করবে। আমি একটা কথা তোমাদের আর বলি, যে এই প্রশ্নগুলি তোমরা যদি পড়ো, এর বাইরে কিন্তু থাকবে না। এখান থেকে তোমরা অনেকটাই প্রশ্ন পাবে, এটা মানে চ্যালেঞ্জ বললাম আমি। এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পাবেই নিশ্চিন্তে। আমি অনেক বছর ধরে পড়ানোর একটা ধারণা, কনসেপ্ট আছে। হয়তো 2-1টা প্রশ্ন মিস্টেক হতে পারে, অন্য আসতে পারে, কিন্তু অনেকটাই এখান থেকে তোমরা পাবে, এটা আমি তোমাদের বললাম। তাহলে আমরা কথা বেশি না বাড়িয়ে স্টার্ট করি। আর তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো, সব প্রশ্ন উত্তর তোমরা নিজেদের খাতায় লিখে নাও। তাহলে ওকে, স্টার্ট করি। ক্লাস 9 ভূগোল সাজেশন 2025 মার্ক 1 1 মার্কের। নাম্বার 1, প্রথম জিওড কথার অর্থ কি? দেখো, এখানে আমি শুধুমাত্র প্রশ্নগুলি তুলে ধরেছি মোট। দেখো, 1 নাম্বার থেকে পরপর চলতে আছে আমার প্রশ্ন, যেটা তোমাদের এবার পরীক্ষার 1 মার্কের বলার কিছু রাস্তা নেই, বিকল্প নেই। এর মধ্যে তোমরা 1 মার্কের সবটাই কমন পাবে, এর বাইরে আশা করি আর কোনো প্রশ্ন কিন্তু আসবে না। দেখো, 1 মার্কের আমি সব প্রশ্ন এখানে তুলে ধরেছি। মোট এখানে প্রশ্ন কয়টি আছে দেখা যাক। এখানে মোট 88টি প্রশ্ন আছে, যেটা ভারতের নিজস্ব জিপিএস ব্যবস্থার নাম কি? তাহলে আমি এখানে যে তোমাদের ক্লাস 9 ভূগোলের 1 মার্কের প্রশ্ন তুলে ধরলাম, এই প্রতিটা প্রশ্নের উত্তর আমি এবার ভিডিওতে আলোচনা করব, প্রশ্ন উত্তর সহকারে। ক্লিয়ার? তাহলে কি প্রতিটা প্রশ্নে তোমরা এখন উত্তর পাবে। কেউ যদি মনে করে আমি উত্তর বাইরে থেকে বের করে নিব, নিতে পারে। আর কেউ যদি মনে করে ভিডিও দেখে সম্পূর্ণ উত্তর নিব, ভিডিও দেখে এরপরে আমি স্টার্ট করছি প্রশ্ন উত্তর সহকারে। ওকে, প্রথম প্রশ্ন, জিওট কথার অর্থ কি? অ্যান্সার, পৃথিবীর প্রকৃত আকৃতি বিশিষ্ট একটি কাল্পনিক মডেল। 2 নাম্বার প্রশ্নের উত্তর, আমি যে প্রশ্নগুলো পরপর দেখালাম তোমাদের, এই প্রশ্নগুলি পরপর এবার উত্তর করব। তোমরা খাতাতে উত্তরগুলো কিন্তু লিখে নাও, এখান থেকে কিন্তু মুখস্থ করবেই। আমি কথাটা তোমাদের বারবার বলছি, যে এখানে যে সমস্ত শর্ট প্রশ্ন 84টা 88টা প্রশ্ন তুলে ধরা হয়েছে 1 মার্কের, এই প্রশ্নগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে প্রশ্ন তোমরা যদি পড়ো, তোমরা পরীক্ষায় কমন পাবেই, এটুকু নিশ্চিন্তে বলতে পারি। তোমরা কমেন্টে দেখবে পরীক্ষার পরে এখান থেকে পাচ্ছ কিনা, আমার কথা মিলছে কিনা। চ্যালেঞ্জ বললাম, এখান থেকে তোমরা কমন পাবেই, অনেকটাই প্রশ্ন কমন পাবে, এটা আমার প্রতিশ্রুতি, এটা আমার আশা আমি দিলাম যে এটা কমন পাবেই তোমরা। তারা 2 নাম্বার, জিপিএস এর পুরো নাম কি? গ্লোবাল পজিশনিং সিস্টেম। নাম্বার 3, কলকাতার অক্ষাংশ কত? উত্তর হবে 22.57 ডিগ্রি উত্তর। নাম্বার 3, প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য কত? উত্তর হবে 4 মিনিট। নাম্বার 5, সূর্য যে নক্ষত্রমণ্ডলে অবস্থিত তার নাম কি? অ্যান্সার হবে মিল্কি ওয়ে গ্যালাক্সির ওরিয়ন স্টার। নাম্বার 6, কত কোটি বছর লেগেছে পৃথিবীতে প্রাণের আবির্ভাব ঘটাতে? উত্তর হবে 380 থেকে 400 কোটি বছর। নাম্বার 7, সুমেরু বৃত্তের মান কত? উত্তর 66.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ। নাম্বার 8, মূল মধ্যরেখা কোন শহরের ওপর দিয়ে বিস্তৃত? উত্তর হবে লন্ডনের গ্রিনচ শহরের ওপর দিয়ে। নাম্বার 9, কোন অঞ্চলে ঋতু পরিবর্তন হয় না? অ্যান্সার হবে নিরক্ষীয় অঞ্চলে। নাম্বার 10, কোন দুটি গ্রহের কোনো উপগ্রহ নেই? উত্তর হবে বুধ ও শুক্র। নাম্বার 11, একটি বামন গ্রহের নাম লেখো। অ্যান্সার হবে প্লুটো। তারপরে নাম্বার 12, আন্তর্জাতিক তারিখ রেখার দ্রাঘিমার মান কত? উত্তর হবে 180 ডিগ্রি। তারপরে নাম্বার 13, গ্রিনিচের সময় নির্ণয়কারী যন্ত্রের নাম কি? অ্যান্সার হবে ক্রোনোমিটার।
নাম্বার 14, পৃথিবীর আবির্ভাবের আবর্তনের গতিবেগ সর্বাধিক কোথায় হয়? উত্তর হবে নিরক্ষরেখায়। তারপরে নাম্বার 15, মেরু অঞ্চলের তুলনায় পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল সামান্য কি? উত্তর হবে স্ফীত। সামান্য হলো স্ফীত। তারপরে নাম্বার 16, একটি গচ্ছিত সম্পদ বা অপুনর্ভব সম্পদের উদাহরণ দাও। উত্তর হবে কয়লা বা প্রাকৃতিক গ্যাস। নাম্বার 17, সৌরশক্তি কি ধরনের শক্তি? উত্তর হবে নবীকরণযোগ্য শক্তি। নাম্বার এবার 18, গুজরাটের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির নাম লেখো। উত্তর হবে কাকরাপার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। নাম্বার 19, নিরক্ষরেখায় পৃথিবীর গতিবেগ কত? উত্তর প্রায় 1670 কিমি ঘন্টা। তারপরের প্রশ্ন, পৃথিবীর নিকটতম গ্রহের নাম কি? উত্তর হবে শুক্র। নাম্বার 21, পশ্চিমবঙ্গের একটি কয়লা উত্তোলক কেন্দ্রের নাম করা। উত্তর হবে রানীগঞ্জ। নাম্বার 22, দুটি অপ্রচলিত শক্তির উৎসের নাম লেখো। উত্তর হবে সৌরশক্তি ও বায়ু শক্তি। নাম্বার 23, সৌরজগতের সর্বাধিক বেশযুক্ত গ্রহের নাম কি? উত্তর হবে বৃহস্পতি। তারপরে নাম্বার 24, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত? এটার উত্তর করবে 12,756 কিমি। নাম্বার 25, পশ্চিমবঙ্গের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখো। উত্তর হবে দুর্গাপুর তাপবিদ্যুৎ কেন্দ্র। এবার নাম্বার 26, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে বেশি হয় কোন অবস্থানে? এটার উত্তর করবে অ্যাফিলিয়ন অবস্থানে। তারপর নাম্বার 27, চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপর কার ছায়া পড়ে? অ্যান্সার হবে পৃথিবীর ছায়া। নাম্বার 28, বিষুব শব্দের অর্থ কি? উত্তর হবে দিন ও রাতের সমান দীর্ঘতা। নাম্বার 29, উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন হয় কোন তারিখে? উত্তর হবে 21শে জুন। নাম্বার 30, সম্পদের প্রকৃত জননী কাকে বলা হয়? উত্তর হবে প্রকৃতিকে সম্পদের প্রকৃত জননী বলা হয়, অথবা বুদ্ধিকে। সম্পদের প্রকৃত জননী কাকে বলা হয়? অ্যান্সার হবে কি প্রকৃতিকে। কি বললাম? প্রকৃতিকে। অনেকে আবার এই প্রশ্নটাকে বুদ্ধিকে কিন্তু বলে। অপশন যদি বুদ্ধি থাকে তাহলে বুদ্ধিকে করবে। বুদ্ধিও হয়, প্রকৃতিও হয়, দুটো সম্পদের জননী বলা হয়। নাম্বার 31, কোন গ্রহকে বামন গ্রহ বলা হয়? উত্তর হবে প্লুটো গ্রহকে বামন গ্রহ বলা হয়। এবার নাম্বার 32, ভারতের বৃহত্তম তৈল শোধনাগারটির নাম কি? উত্তর হবে জামনগর শোধনাগার বা রিলায়েন্স ইন্ডাস্ট্রি। নাম্বার 33, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস এবং মেরু ব্যাসের ব্যবধান কত? প্রায় 43 কিমি। নাম্বার 34, একটি সার্বজনীন সম্পদের নাম লেখো। অ্যান্সার হবে বাতাস। তারপর নাম্বার 35, উষা কাকে বলে? সূর্যোদয়ের সময়ের আলোকে আমরা উষা বলি। নাম্বার 36, দিন এবং রাত্রি যে কাল্পনিক রেখা দ্বারা পৃথক হয় তার নাম কি? উত্তর হবে টার্মিনেটর লাইন। নাম্বার 37, উৎকৃষ্টতম আকরিক লোহার নাম কি? অ্যান্সার হবে ম্যাগনেটাইট। তারপর নাম্বার 38, সূর্যের উত্তরায়ণের শেষ সীমা কি? উত্তর হবে কর্কট ক্রান্তি রেখা। এবার নাম্বার 39, পৃথিবীর আকৃতি পরিমাপ করার বিজ্ঞানকে কি বলে? অ্যান্সার হবে ভূ আকৃতি বিজ্ঞান বলে। নাম্বার 40, জলবিষুব হয় কোন তারিখে? উত্তর হবে 23শে সেপ্টেম্বর তারিখে জলবিষুব হয়। নাম্বার 41, এবার নাম্বার 41, কি লেখা আছে? সম্পদ সৃষ্টির প্রধান উপাদান কয়টি? উত্তর হবে 4টি, প্রাকৃতিক সম্পদ, শ্রম, মূলধন ও উদ্যোগ। নাম্বার 42, ভারতের অধিকাংশ আকরিক লোহা কোন শ্রেণীর? উত্তর হবে হেমাটাই। নাম্বার 43, কোন শিলায় খনিজ তেল পাওয়া যায়? উত্তর হবে অবসিডিয়ান শিলায় খনিজ তেল পাওয়া যায়। নাম্বার 44, কোন অঞ্চলে একটানা 6 মাস রাত্রি থাকে? উত্তর হবে মেরু অঞ্চল, অন্টার্কটিকা মহাদেশে যেটা আছে। এবার নাম্বার 45, প্রাচীন সভ্যতায় পৃথিবীকে কি মনে করা হতো? অ্যান্সার করা হতো দেবতা। তারপরে 46, একটি সামাজিক সম্পত্তির উদাহরণ দাও। উত্তর হবে শিক্ষা অথবা বিদ্যালয়ও বলা যায়। নাম্বার 47, পৃথিবীর কেন্দ্র বহির্মুখী শক্তি সর্বাধিক কোথায় হয়? উত্তর হবে নিরক্ষীয় অঞ্চলে। হ্যাঁ, নাম্বার 48, অক্ষরেখার সর্বোচ্চ মান কত? উত্তর হবে 90 ডিগ্রি। নাম্বার 39, নিশীথ সূর্যের দেশ কাকে বলে? উত্তর হবে নরওয়ে। নাম্বার 50, একটি প্রাকৃতিক ঘড়ির উদাহরণ দাও। উত্তর হবে সূর্য ঘড়ি।
নাম্বার 51, ফারাক্কায় একটি কি কেন্দ্র আছে? অ্যান্সার হবে ফারাক্কায় একটি ব্যারেজ ও সুপার তাপবিদ্যুৎ কেন্দ্র আছে। নাম্বার 52, কোন যন্ত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করা হয়? উত্তর হবে সেক্সটেন্ট যন্ত্রের সাহায্যে। নাম্বার 53, পৃথিবীর মেরু কক্ষতলের সাথে কত ডিগ্রি কোণে অবস্থান করে? উত্তর হবে 23.5 ডিগ্রি। নাম্বার 54, মঙ্গল গ্রহকে কি গ্রহ বলে? উত্তর হবে মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলে। নাম্বার 55, ভারতের বৃহত্তম বায়ু শক্তি কেন্দ্রের নাম কি? উত্তর হবে মুপ্পানান্দাল বায়ু বিদ্যুৎ কেন্দ্র, যেটা তামিলনাড়ুতে রয়েছে। এবার নাম্বার 56, 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য সময়ের পার্থক্য কত? উত্তর হবে 4 মিনিট। নাম্বার 57, ভারতে আকরিক লোহা উত্তোলনে প্রথম রাজ্যের নাম কি? উত্তর হবে ঝাড়খণ্ড। নাম্বার 58, মকর সংক্রান্তি হিসাবে চিহ্নিত দিনটি কি? উত্তর হবে সূর্যের মকর রাশিতে প্রবেশের দিন, 14 থেকে 15 জানুয়ারি। নাম্বার 59, সৌরজগতে অন্তর ভাগের একটি গ্রহের নাম লেখ। উত্তর হবে পৃথিবী। তারপরে নাম্বার 60 নম্বর প্রশ্ন, সৌরজগতের উষ্ণতম গ্রহের নাম কি? সৌরজগতের উষ্ণতম গ্রহের নাম হলো কি? শুক্র। নাম্বার 61, কোন তারিখে উত্তর আয়ারান্ত দিবস বলা হয়? উত্তর হবে 21শে জুন। তারপরে নাম্বার 62, ব্যাডফোর্ড লেভেল পরীক্ষাটি করেন কে? স্যামুয়েল বার্নি রবোথাম। নাম্বার 63, সম্পদের প্রথম সংজ্ঞা দেন কে? অ্যান্সার হবে অ্যাডাম স্মিথ। নাম্বার 64, বসুন্ধরা সম্মেলন হয়েছিল কত খ্রিস্টাব্দে? উত্তর 1992 সালে রিও ডি জেনেরিও শহরে, যেটা ব্রাজিলে অবস্থিত। 65, একটি অফুরন্ত সম্পদের উদাহরণ দাও। উত্তর হবে সৌরশক্তি বা সোলার এনার্জি। এবার 66 নাম্বার, সব থেকে উচ্চমানের লোহার আকরিকের নাম কি? উত্তর হবে ম্যাগনেটাইট। তারপরে 67 নাম্বার, নিরক্ষীয় অঞ্চল অপেক্ষা মেরু অঞ্চলের দলক ঘড়ি কেমন থাকে? অ্যান্সার কেমন চলে প্রশ্ন যদি থাকে কেমন থাকে তাহলে ধীরে চলে, উত্তর হবে কি ধীরে চলে। নাম্বার 68, মধ্যরাত্রির বিপরীত অবস্থানের নাম কি? উত্তর হবে মধ্যাহ্ন বিন্দু। জিপিএস এর উপগ্রহগুলি কয়টি কক্ষপথে স্থাপন করা হয়েছে? অ্যান্সার হবে 6টি কক্ষপথে 24টি উপগ্রহ স্থাপন করা হয়েছে। এবার নাম্বার 70, 22শে ডিসেম্বর উত্তর গোলার্ধে কি কাল? উত্তর হবে শীতকাল। 71, সৌরজগতে প্রধান গ্রহ সংখ্যা কয়টি? উত্তর হবে 8টি। তারপর 72, কোন গ্রহের বলয় দেখা যায়? উত্তর হবে শনি, বৃহস্পতি, ইউরেনাস ও নেপচুন। নাম্বার 73 নম্বর প্রশ্ন কি বলেছে? পৃথিবীর মেরু ব্যাস কত ডিগ্রি? উত্তর হবে 12,724 কিমি। কত কি? 12,724 কিমি। তারপরে 74 নম্বর প্রশ্ন, তরল সোনা কাকে বলা হয়? উত্তর হবে খনিজ তেল। 75, ভারতের একটি পারমাণবিক কেন্দ্রের নাম করো। উত্তর হবে কাকাপার পারমাণবিক কেন্দ্র। তারপরে 76, একটি প্রাকৃতিক সম্পদের উদাহরণ দাও। উত্তর হবে বনজ সম্পদ। নাম্বার 77, পৃথিবীর আবর্তনের বেগ সবচেয়ে বেশি হয় কোন রেখায়? উত্তর হবে নিরক্ষ রেখায়। নাম্বার 78, টাইটান কোন গ্রহের উপগ্রহ? উত্তর হবে শনি এর উপগ্রহ। তারপরে নম্বর 79, পৃথিবীর কক্ষপথের পরিধি কত? উত্তর হবে প্রায় 54.5 কোটি কিমি। 80, পৃথিবীর অক্ষ নিরক্ষীয় তলের সঙ্গে কত ডিগ্রি কোণে অবস্থান করে? উত্তর হবে 23.5 ডিগ্রি। তারপরে নাম্বার 81, ইসরো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অ্যান্সার হবে বেঙ্গালুরু, ভারত। নাম্বার 82, পৃথিবীর গভীরতম অংশের নাম কি? অ্যান্সার হবে মারিয়ানা ট্রেঞ্চ বা মারিয়ানা খাত। এবার নাম্বার 83, ভারতের একটি প্রাচীনতম তৈল খনির নাম কি? উত্তর হবে যেটা ডিগবৈধ বা ডিগবয় বললেও হবে। ডিগবয় তৈল খনি, যেটা আসামে রয়েছে। ডিগবৈধ লিখবে না, ডিগবয় লিখবে। দৈশি গো বলতেছে ডিগবয় তৈল খনি, যেটা আসামে রয়েছে। তারপরে 84, সম্পদের কার্যকারিতা তত্ত্বের প্রবক্তা কে? এন্টার হবে রিকার্ডো। এনটিপিসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? নয়াদিল্লি, ভারতে অবস্থিত। নাম্বার 86, রবিবার কাকে বলে? উত্তর সূর্যের অবস্থানের মাধ্যমে সময় নির্ধারণের পদ্ধতিকে রবিমার্ক বলে। অপেকের সদর দপ্তর কোথায় রয়েছে? অ্যান্সার হবে ভিয়েনা, অস্ট্রিয়াতে রয়েছে।
তারপরে এবার লাস্ট প্রশ্ন, ভারতের একটি নিজস্ব জিপিএস ব্যবস্থার নাম কি? উত্তর হবে NAVIC, নেভিগেশন উইথ ইন্ডিয়ান কনস্টেলেশন, মানে NAVIC। দেখো, এখানে আমরা আলোচনা করলাম 88 88টি প্রশ্ন। তোমরা সব দেখলে, তোমরা তোমরা খাতায় লিখেছো আশা করি, যে 88টি প্রশ্ন আমি এখানে তুলে ধরলাম। এই প্রশ্নগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা যদি কারো প্রিভিয়াস ইয়ারে 2024-এর ফার্স্ট ইউনিট পরীক্ষার ভূগোল কোশ্চিন টানাও দেখে অনেকটাই মিলে যাবে, মিলতে বাধ্য। তাহলে এই প্রশ্নগুলি তোমরা অবশ্যই মুখস্থ করবে, অবশ্যই। এই কিছুদিন আছে, কিছুদিনের মধ্যে ভালোভাবে মুখস্থ করে পরীক্ষা সেন্টারে যাবে, এখান থেকে তোমরা সবটাই পেয়ে যাবে। আর যারা পার্ট 1 পার্ট 2 ভিডিও দেখোনি, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ওখান থেকে তোমরা দেখে নিয়ে 5 মার্কে 3 মার্কের সাজেশনটা কিন্তু লিখতে আর মুখস্থ করতে কিন্তু ভুলো না। তাহলে দেখা হচ্ছে এর পরের ভিডিওতে।